Subscribe now. Click the bell icon to like, comment, and share. হ্যালো ভিউয়ার্স, আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি ল্যান্ড চ্যানেলে। আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প, উপন্যাস, সত্য ঘটনা, ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি। সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন। শুরু হচ্ছে ডার্সি কোটসের লেখা হাউস অফ সিক্রেটস, যার বাংলা অনুদিত নাম রহস্য কুঠি। ছায়াবাড়ি নভেলটি যারা এর আগে শোনেননি তাদের কাছে রিকোয়েস্ট, এই রহস্য কুঠি নভেলের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক ফলো করে দয়া করে ছায়াবাড়ি নভেলটি শুনে নেবেন, এবং তারই সিকুয়েল হচ্ছে এই রহস্য কুঠি। তবে গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সদের কাছে রিকোয়েস্ট, যারা এখনো আমাদের পরিবারের সদস্য হননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আজ আপনারা শুনবেন রহস্য কুঠি নভেলের 9ম পর্ব। দুদিন আগে যেখানে শেষ করেছিলাম, আজ তার পরবর্তী অংশ থেকে শুরু হচ্ছে রহস্য কুঠি। আজ পর্ব 9। সোফির হাতটা নিজের হাত দিয়ে জড়িয়ে নিয়ে জঙ্গলের পথে রওনা হতে হতে জোসেফ বলল, 1 সপ্তাহ পর এইখানে ও আমাদের নিতে আসবে গাড়ি নিয়ে। তোমাকে যদি তার আগে ফিরে যেতে হয়, তার জন্য আলাদা যানবাহনও পাওয়া যাবে নিশ্চয়ই। গ্যারেজ চাচা কমপক্ষে একটা ঘোড়া আর একজন মানুষ নিয়ে এসেছেন। কে জানে, হয়তো একটা ঘোড়ার গাড়ি নিয়েই এসেছেন তিনি। কথা বলতে পারল না সোফি, শুধু মাথাটা নাড়ল। গাছপালার ফাঁক দিয়ে বেরিয়ে থাকা নুড়ি পাথর দেখে বুঝল সোফি, ওরা যেখান দিয়ে হাঁটছে সেখানে একসময় পায়ে চলার পথ ছিল হয়তো। চারপাশে ঘন জঙ্গল, সূর্যের আলো ঢুকতে পারছে না এখানে। চারদিক থেকে জন্তু জানোয়ারের কোলাহল আর পাখপাখালির ডাক ভেসে আসছে। সেই একই রকম প্রকাণ্ড সব গাছের গুঁড়ি সোফি নর্থ উডে যাওয়ার সময় দেখতে পেয়েছিল। বেঁকে যাওয়া আর বহু বছরের পুরনো সব গাছের গুঁড়ি। সোফির সন্দেহ হলো যে কিছু গাছ হয়তো মিস বিশপের সময়কার। নিঃশ্বাস ফেলে একসময় জোসেফ বলে উঠল, এই যে পৌঁছে গেছি। গাছপালার ফাঁকে দূরে দিগন্ত রেখায় সূর্যাস্তের লাল আভা। মনে হচ্ছে একটা খোলামেলা জায়গা আছে এখানে। একটা কাঁটা ঝোপ সরিয়ে ওরা কেনসিংটন প্রাসাদের চত্বরে পা রাখল। পথের খাদের কিনারায় যে ধূসর পাথর দেখেছিল সোফি, সেই একই ধরনের পাথর দিয়ে গড়া দুর্গের মতো খাড়া হয়ে আকাশে উঠে গেছে বিশাল প্রাসাদটা। একটা অংশ ধসে পড়েছে দেখতে পেল সোফি, তবে বাকি অংশটা বেশ মজবুত আছে বলে মনে হল। মৃত একটা বাগানের ওপারে কয়েক ডজন ঝাপসা মলিন জানলা দেখা যাচ্ছে। উত্তর পাশের নিচের অংশের সবচেয়ে বড় জানলাটায় আলোর হদিস দেখতে পেল ওরা। গ্যারেজ চাচা তাহলে বেঁচে আছে এখনো শব্দটার ওপর যেন একটু বেশি জোর দিয়ে বলল জোসেফ সোফির হাতটা ফের নিজের হাতের মধ্যে টেনে নিল, আর সেই সাথে জোসেফ ওকে সহজ করে নিতে চাইল। কুচকুচে কালো রঙের বিশাল সদর দরজার দিকে এগিয়ে গেল দুজনে। গাছগাছালির আড়ালে তখন সূর্য অস্ত গেছে প্রায়। মাটিতে লম্বা লম্বা ছায়া পড়েছে। তবু যতটা পারল আশপাশের জায়গাটা দেখে নিল সোফি। একসময় কত ব্যস্ত জায়গাই না ছিল এই কেনসিংটন। জঙ্গলের কিনারা একটা মালির ঘর দেখতে পেল সে। সেটার পেছনে পচে যাওয়া একটা কাঠের তৈরি ঘর।
হয়তো কোনো এক সময় ওটা ঘোড়ার আস্তাবল ছিল। চিলেকোঠায় অনেকগুলো ঘর দেখা যাচ্ছে, ওখানে নিশ্চয়ই ভৃত্যরা থাকতো। 50টার মতো ঘর দেখা যাচ্ছে। আরো কিছু বর্ধিত অংশ দেখতে পেল ওরা, হয়তো পার্টির জন্য ব্যবহার করা হতো সেগুলো। এই মার্বেল পাথরের সিঁড়িগুলো নিশ্চয়ই একসময় ঘষে মেজে চকচক করে তোলা হতো। ফুলে ফলে পাতায় ভরা থাকতো বাগানটা। এই জাঁকজমকপূর্ণ বিলাসবহুল ভবনটি এখন কেবল মৃত্যু, শূন্যতা আর জীর্ণতার নিদর্শন বয়ে চলেছে। সদর দরজায় সিঁড়ি বেয়ে উঠছিল ওরা, তার আগেই ওটা খুলে গেল। গ্যারেজ চাচা দাঁড়িয়ে আছেন সদর দরজায়, কিন্তু সিঁড়ি বেয়ে নেমে না এসে দরজায় থমকে দাঁড়িয়ে আছেন উনি। বিশাল লম্বা চেহারা, শুশ্রুমণ্ডিত মুখে একটু হাসি ফুটে উঠেছে বাইফোকে দেখতে পেয়ে। সিঁড়ি বেয়ে নেমে এসে ওকে জড়িয়ে ধরলেন গ্যারেজ চাচা, ওর মুখের দিকে তাকালেন, বললেন, একটা চিঠি পেয়েই চলে এসেছো তুমি? ভালো লাগছে আমার, তোমাকে অসংখ্য ধন্যবাদ। জোসেফ উত্তরে বলল, অবশ্যই আসবো। কি অবস্থা এখন এখানে? এ প্রশ্নের উত্তর না দিয়ে এবার সোফির দিকে ঘুরে দাঁড়ালেন গ্যারেজ চাচা। একটা দীর্ঘশ্বাস ফেললেন। সোফি বুঝতে পারল ওকে খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করছেন গ্যারেজ চাচা। খানিকটা অনিশ্চয়তা ফুটে উঠল মুখে। বলল, তোমার স্ত্রীকেও নিয়ে এসেছো দেখছি। জোসেফ বলল, আসার জন্য খুব জেদ করছিল চাচা, তাই না নিয়ে এসে উপায় ছিল না। সোফি একটু টান টান হয়ে দাঁড়ালো, নিজেকে উপযুক্ত দেখানোর চেষ্টা করলো সে। গ্যারেজ চাচার মুখটা খুলে গেল এবার। ভয় পেয়ে গেল সোফি। কি বলে বসেন না জানি উনি। কাঁধ ঝাঁকানি দিলেন গ্যারেজ চাচা, তারপর হেসে ফেললেন। মৃদু চাপ দিলেন সোফির কাঁধে। বললেন, তোমাকে এই দুঃসময় পাশে পাবো সেটা ভাবতেও পারিনি। তবে যেভাবে চাও সেভাবেই কাজে লাগতে পারো তুমি, আমি খুশি হব। মনে হচ্ছে পড়াশোনার কাজে সাহায্য করতে পারবে তুমি। কেনসিংটন হাউসের সদর দরজার ভেতর দিয়ে ওদেরকে নিয়ে এগিয়ে চললেন গ্যারেজ চাচা। একটা পুরনো হল রুমে এসে ঢুকলো ওরা। গ্যারেজ চাচা ওদের লক্ষ্য করে বললেন, আমার দুর্ভাগ্য, তোমাদের উপযুক্ত আতিথেয়তা দিতে পারছি না। এবাড়ির যা অবস্থা দেখছো, যতটা ভেবেছিলাম তার চেয়েও খারাপ হয়ে গেছে এখন অবস্থা। জোসেফ বলল, এসব নিয়ে একদম ভেবো না চাচা। পোকায় কাটা কার্পেটটার দিকে তাকালো সোফি। বিবর্ণ হয়ে যাওয়া পেইন্টিং, সিঁড়ির রেলিং এর গায়ে লেগে থাকা মাকড়সার ঝুলগুলো একবার দেখলো সে। সিলিং থেকে অতিকায় একটা ঝাড়বাতি ঝুলে রয়েছে, যদিও সেটা ধুলোয় আচ্ছাদিত। জানলার কাঁচে ময়লা জমে এত বেশি ঝাপসা হয়ে উঠেছে যে সামান্য আলোটুকুও ঢুকতে পারছে না। সোফি বলে উঠল, আমি ধুলো ময়লাকে এতটা ভয় পাই না চাচা। দরজার পাশে সুটকেস দুটো নামিয়ে রাখতে রাখতে জোসেফ জিজ্ঞাসা করল, খাবার দাবার আর জলের কি অবস্থা? সোফি আর আমার জন্য কিছু শুকনো মাংস আর রুটি নিয়ে এসেছি অবশ্য। নিজের 2 হাত জড়ো করলো সোফি। খাবার দাবার আর অন্যান্য প্রয়োজনীয় জিনিসের কথা মাথায় আসেনি এতক্ষণ।
শুধু কাপড় চোপড় নিয়েই চলে এসেছে সে। গ্যারেথ কাকা ওদের হল রুমের পেছন দিকে সিঁড়ির দিকে এগিয়ে নিয়ে যেতে যেতে বললেন, হয়তো সাধারণ খাবার দাবার খেতে হবে এখানে, তবে না খেয়ে মারা পড়বে না। আমি যথেষ্ট পরিমাণ খাবার নিয়ে এসেছি, আর এখানে প্রচুর বনমোরগ আর খাওয়ার উপযোগী সবজি পাওয়া যায় জঙ্গলে। এই বাড়িতে একটা কুয়ো আছে, সেটাতে এখনো জল পাওয়া যায়। সোফি আর জোসেফ দেখল সমস্ত জায়গাটায় শুকনো পাতা আর ময়লা আবর্জনা থাকলেও সিঁড়ির কিছুটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ওটা কয়েকবার ব্যবহার করা হয়েছে বোঝাই যাচ্ছে। গ্যারেথ কাকা বললেন, যাই খাই সেটা নিজেদের প্রস্তুত করে নিতে হবে। আমার চাকরটা চিঠি পোস্ট করতে গিয়ে আর ফিরে আসেনি। এ কথায় চোখ কপালে উঠে গেল জোসেফের। বলল, এখান থেকে ফিরে যাওয়ার আর কি কোনো উপায় নেই? তবে এখন একটা ঘোড়াও কি নেই? গ্যারেথ চাচা বললেন, না, দুর্ভাগ্য। ওকে কাছের শহরে পাঠিয়েছিলাম চিঠি পোস্ট করে আসার জন্য, তারপর ফিরে আসার কথা ছিল ওর, কিন্তু আসেনি। তোমাদের দেখার আগে ভেবেছিলাম ওই ব্রিজ ভেঙে পড়ে গিয়ে হয়তো বেচারা মারাই গেছে, কিন্তু এখন মনে হচ্ছে ও পালিয়েই গেছে। মনে মনে আনন্দ হলো সোফির। যদি শহরে যাওয়ার কোনো উপায় না থাকে, তাহলে জোসেফ ওকে একা একা পাঠিয়ে দিতে পারবে না। ওদের গাড়িটা নিতে না আসা পর্যন্ত জোসেফের সাথে সাথেই থাকতে পারবে সে এইখানেই পুরো একটা সপ্তাহ। কিন্তু তারপরেই সোফির যুক্তিবাদী মন বলে উঠল, এটা কি খুব ভালো হলো? সে ব্যাপারে কি নিশ্চিত হওয়া যায়? কিন্তু সেই ভাবনাটা জোর করেই ঠেলে সরিয়ে রাখলো সোফি। সিঁড়ি বেয়ে ওঠা শেষে হলওয়ে ধরে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছিল ওরা গ্যারেথ কাকার পেছন পেছন। জোসেফের চোখ দুটো এদিক ওদিক ঘুরছে তখন। জিজ্ঞেস করলো, এলিস কেমন আছে? ছায়াঘন ঘরের কোণে পেইন্টিংয়ে অর্ধেক খোলা দরজায় যখনই ওরা বাড়ির ভেতর ঢুকেছে, তখন থেকেই একটা সাবধানী ভঙ্গি জোসেফের আচরণে। সতর্ক একটা নেকড়ে ওর ভেতরে দেখতে পেল। সোফি নর্থউডে থাকতেই এটা দেখতে পেয়েছিল সে। সেটাই আবার যেন জেগে উঠেছে জোসেফের ভেতর। লম্বা করে শ্বাস টানলেন গ্যারেথ চাচা, তারপর উত্তরে বললেন, ওই ভালো মন্দ মিশিয়ে চলছে। মনে করেছিলাম তুমি হয়তো ওর সাথে কথা বলতে পারবে, হয়তো তোমাকে দেখলেও কিছুটা ভালো বোধ করবে। হলওয়ের শেষ মাথায় একটা দরজার কাছে পৌঁছে গেল ওরা। দরজায় নক করলেন গ্যারেথ চাচা, তারপর উত্তরের অপেক্ষা না করে ঠেলে ভেতরে ঢুকলেন। সোফি সরে গিয়ে আগে ঢুকতে দিল জোসেফকে, তারপর নিজে অনুসরণ করল ওদের। বাড়ির অন্যান্য জায়গার চেয়ে এই ঘরটা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। স্পষ্টই বোঝা যাচ্ছে ঘরটা নিয়মিত ঝাড়পোছ করা হয়। যদিও মনে হচ্ছে এই ঘর কয়েক দফা ধোয়া মোছা করা প্রয়োজন, আর দেওয়ালের ওয়ালপেপারগুলো পাল্টানো দরকার। বিছানার চাদরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন। খোলা ওয়ার্ড্রোবের ভেতরে বেশ কয়েকটা নতুন পোশাক ঝুলতে দেখা যাচ্ছে। ঘরের মাঝখানে বসে আছে এলিস। ওদের পরিবারের অন্য সবার মতোই ওর মাথার চুলগুলো কুচকুচে কালো। চুলগুলো এখন পরিপাটি করে বেনি করে রাখা হয়েছে পিঠের উপর, একটা রিবন দিয়ে বাঁধা। সেটা একই রকম রক্তহীন ফ্যাকাশে গায়ের রং। নর্থউডে থাকতে যেমন দেখেছে সুফি,
চোখের চারপাশের কালির দাগ আরো গভীর হয়েছে, যেন আরো শুকিয়ে গেছে ছোট্ট মেয়েটা। কেমন ভাবলেশহীন মুখ, যেন কোনোদিন জীবনে হাসেনি সে। এখন 13 বছর চলে ওর বয়স, খুব শিগগিরই তন্নি যুবতীতে পরিণত হবে। অথচ যে মেয়েটা ঘরের মেঝেতে হাঁটু মুড়ে বসে আছে, সে এতটাই নির্জীব আর প্রাণ শক্তিহীন যে ওর কোনো ভবিষ্যৎ আছে সেটা ভাবাই মুশকিল। ঠিক সোফির ছোট ভাইয়ের বয়সী এলিস, অথচ গত 5 বছরে ওর ভাই একবারও হাসেনি এরকম কোনোদিন ছিল না। কতটা দুর্দশা হলে এরকম হয়ে যায় একটা মানুষ, ভাবলো সোফি। উত্তরটা পাওয়া গেল তাৎক্ষণিকভাবে। প্রায় 100 খানেক কাগজের পৃষ্ঠা পড়ে আছে এলিসের চারপাশে, আর সেই প্রতিটা কাগজে একই রকম ভয়াবহ এক দানবের ছবি আঁকা হয়েছে। কালো রঙের এক ভয়ঙ্কর দানব, লম্বা লম্বা আঙুলে তীক্ষ্ণ ছুরির ফলার মতো নখ, হাঁ করা মুখের ভেতর থেকে বেরিয়ে আছে ধারালো দাঁতের সারি, চোখ দুটো জ্বলছে থকথক করে ভাঁটার মতো। এই রকম ছবি এলিসকে আঁকতে দেখেছিল সোফি নর্থউডে থাকতে। মেয়ের সামনে বসে পড়েছেন গ্যারেজ চাচা। আদর করার ভঙ্গিতে ওর থুতনিটা ওপরে তুললেন তিনি। তারপর আস্তে আস্তে বললেন, তোমার ভাই এসেছে তোমাকে দেখতে মা, ওকে হ্যালো বলো। উত্তরে স্থির হয়ে থাকলো এলিস, শুধু চোখ দুটো ঘুরলো চারপাশে। জোসেফের ওপর স্থির হলো সেই দৃষ্টি। ওভাবেই খানিকক্ষণ চেয়ে রইল সে। ওর চোখে যেন পলক পড়ে না, মুখ থেকেও বের হলো না কোনো শব্দ। তারপর সোফির দিকে ঘুরে গেল ওর দৃষ্টি। এলিসের চোখে চোখ পড়া মাত্রই অস্ফুট আর্তনাদ করে পিছিয়ে সরে এলো সোফি। ওর হাত দুটো সজোরে আঁকড়ে ধরল জোসেফকে। সোফিকে আশ্বস্ত করার চেষ্টা করলো জোসেফ, তবু প্রচন্ড আতঙ্কে জমে গেল যেন সোফি। ওই চোখ দুটো অবশ্যই এলিসের, তাতে সন্দেহ নেই, কিন্তু সে চোখে যে চাউনিও দেখতে পাচ্ছে, শীতল জ্বলন্ত কয়লার মতো এই চাউনি, যে ওকে আজও দুঃস্বপ্নে তাড়া করে ফেরে। এই চাউনি তো গ্রিমলকের। একটু পরেই নিজের আঁকা আঁকির কাজে ফের মনোযোগ দিল এলিস। কয়লা দিয়ে কাগজের ওপর গ্রিমলকের ছবি আঁকতে লাগলো সে এক মনে। গ্যারেজ চাচা উঠে সোফি আর জোসেফের কাছে চলে এলেন। তার মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট। বললেন, একবার কয়লার টুকরোটা সরিয়ে ফেলেছিলাম। খুব আস্তে আস্তে চাপা স্বরে গ্যারেজ চাচা বলতে লাগলেন কথাগুলো, যেন এলিস শুনতে না পায়। এতে বেরিয়ে এসে সে উপলব্ধি করল এলিসের ঘরটা একটু বেশি রকমই ঠান্ডা, আবহাওয়াটাও কেমন যেন ভারী ওই ঘরের। গ্যারে তার জোসেফ দুজনেই যে যার ভাবনায় নিমগ্ন। ওদের সাথে তাল মেলানোর জন্য জোরে জোরে হাঁটতে হচ্ছিল সোফিকে। ও কৃতজ্ঞ হয়ে পড়ল যে ওর হাতটা জোসেফ তখনও ধরে রেখেছে। এতেই মনে পড়ে যাচ্ছিল এখানে ওদের আসার আসল উদ্দেশ্যটা। যখন হল রুমে এসে ঢুকলো ওরা, বাম দিকে চললেন গ্যারেজ চাচা। বাড়ির সেই দিকে চললেন যে অংশের জানলায় আলো দেখেছিল সোফি বাইরে থেকে। দরজার হাতলে এক হাত রেখে জোসেফের দিকে তাকালেন গ্যারেথ। বললেন, শুনেছ তো যে আমার ধারণা মিস বিশপ গ্রিমলককে ধ্বংস করার পরিকল্পনা করেছিলেন ওর ভাইয়ের মৃত্যুর আগে? জোসেফ বলল, হ্যাঁ, কিন্তু কিছু খুঁজে পেয়েছেন? দীর্ঘশ্বাস ছেড়ে গ্যারেজ চাচা বললেন, অনেক বেশি জিনিস পেয়ে গেছি, এখন এগুলো কাজে এলেই হলো। চলো, নিজেরাই দেখে নেবে।
দরজাটা ঠেলতেই কবজাগুলো শব্দ করে উঠল, আর সঙ্গে সঙ্গে চোখ দুটো বড় বড় হয়ে উঠল সুফির। শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই শেষ। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই উপস্থিত হব। আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট দিয়ে নিজেদের মতামত জানাবেন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।